আলহামদুলিল্লাহ ম্যাম, আপনি ভালো আছেন? আমিও আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমাদের তো ইন্স্যুরেন্স আজিজুল হক চৌধুরী পড়া হয়ে গেছে। আপনারা কিন্তু পড়া শুরু করতে হবে, হ্যাঁ? কারণ সামনের পরীক্ষা যদি হয়ে যায়, প্রিপারেশন না থাকলে মুশকিল হবে। আর সিলেবাসের আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। আজকে আমি ওই হ্যারিংটন নিহাস ওখান থেকে পড়াবো। আপনাদের কাছে কি বই আছে? আপনারা পুরান বই কারো কাছ থেকে জোগাড় করতে পারেন, বা কারণ এটা আসলে পুরোটা তো আমরা পড়াবো না। ওই সিলেবাস যদি আপনারা খেয়াল করেন, 4টা চ্যাপ্টার আছে। এর মধ্যে আমরা আসলে বেসিক্যালি পড়াবো চ্যাপ্টার 1 আর 4। কারণ হচ্ছে চ্যাপ্টার 2 আর 3 সব স্ট্যাটিস্টিক্স এর আপনারা পড়ে আসছেন, হ্যাঁ? প্রবাবিলিটি, তারপরে এই কোরিলেশন, তারপর হাউ টু ক্যালকুলেট মিন এন্ড ভ্যারিয়েন্স, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। কারণ আমরা যখন রিস্ক এবং ইন্স্যুরেন্স এর অঙ্ক করব কিছু কিছু, তখন আমাদের এই মিন এবং ভ্যারিয়েন্স ক্যালকুলেশন প্রয়োজন হয়। কারণ আমরা জানি যে রিস্ক কে আমরা কি দিয়ে মেজার করি? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে। তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কিভাবে আসছে, এই জিনিস নিয়ে হচ্ছে চ্যাপ্টার 2 এবং 3 পুরোটা। সো এটা আমার পড়ানোর কিছু নাই, আপনারা জানেন। আমি আজকে চ্যাপ্টার 1টা পড়াবো। চ্যাপ্টার 1 এবং 4, হ্যাঁ? তাহলে আমরা শুরু করি। কিন্তু এটার কোনো স্লাইড নাই। আমি আপনাদের জন্য বইটা আপলোড করেছি। আমরা একটু ক্লাসরুমে যাই। আপনারা কি দেখতে পাচ্ছেন? Yes, ma'am. ইয়েস ম্যাম। ওকে। আমার মনে হচ্ছে এই বইটা হয়তো আপনাদের কাছে নাই। জোগাড় করার চেষ্টা করবেন। আর আমি তো ক্লাসরুমে দিয়ে দিলাম চ্যাপ্টার 1। যারা জোগাড় করতে পারবেন না, ক্লাসরুম থেকে পড়তে পারবেন। তো শুরুতে দেখেন চ্যাপ্টারটার নাম কি? চ্যাপ্টারটার নাম হচ্ছে রিস্ক অ্যান্ড ইটস ম্যানেজমেন্ট। তো আমরা রিস্কের ডেফিনেশনও জানি, and how to manage the risk, the classification of risk. Already we have studied in our previous class through the book Azizul Haq Choudhury. তো এখানে আবার এগেইন এই জিনিসগুলো পড়ানো হচ্ছে। আমি আর ডেফিনেশন এগুলো পড়াচ্ছি না, একবারে আমরা এখান থেকে শুরু করি। টাইপস অফ রিস্ক ফেসিং বিজনেস অ্যান্ড ইন্ডিভিজুয়াল। তাহলে বিজনেস ফার্ম এবং ইন্ডিভিজুয়াল পার্সন, হ্যাঁ, বোথ আর এক্সপোজড টু রিস্ক। আপনি নিজেই চিন্তা করেন ইন্ডিভিজুয়াল হিসেবে, এই যে হঠাৎ করে করোনা চলে আসলো, কোভিড-19, হ্যাঁ, আমরা এমন সব রিস্কের সাথে এক্সপোজ হলাম যেটা কি একদম আনপ্রেসিডেন্টেড। সে কোন আমলে আমরা পড়ে আসছি যে 19th সেঞ্চুরিতে আপনার ওই যে প্লেগ মহামারী, তারপরে এই এখন প্রায় 100 বছর পরে আবার করোনা। দেখেন, the types of risk facing business and individuals are classified into two groups. একটা হচ্ছে business risk and second one is personal risk. তাহলে বিজনেস রিস্কে ডিসকাস করা হয়েছে, আর পার্সোনাল রিস্ক তো আমরা বুঝতে পারছি, the risk actually individuals are exposed to. তাহলে ফার্স্টে আমরা বিজনেস রিস্কটা ডিসকাস করব। দেখেন, দেখি কেউ একজন বলেন বিজনেস রিস্ক কি? একদম বই থেকে বলতে হবে না, আপনি নিজে কি বুঝেন, ভুল হলে হবে, কোনো অসুবিধা নেই। ফাইন্যান্সও তো পড়ে আসছেন, বিজনেস রিস্ক মনে নেই?
কি বলেন? বুঝলাম না, সব ঘুমায় গেল নাকি? বিজনেস রিস্ক কারো মনে নাই? ক্লাসে আছে কারা কারা আগে দেখি। আমি কি নাম ধরে জিজ্ঞেস করবো? ম্যাম, ব্যবসা পরিচালনা করার ক্ষেত্রে যে পরিচালন খরচগুলা হয় এটাকে আমরা বিজনেস রিস্ক বলতে পারি। যেমন মুনাফা জাতীয় যে খরচগুলা, না, যে খরচগুলা পরিহার করা যায়। রিস্ক বলবো। বিজনেস রান করার জন্য যে কস্ট গুলো আপনি ইনকার করেন সেটা তো আপনার বিজনেস কস্ট হিসাবে ইনক্লুডেড, সেটা রিস্ক হবে কেন? বিজনেস রিস্ক এই অপারেটিং করে ম্যাম, মুনাফা হওয়া বা না হওয়ার যে ঝুঁকিটা, এইটা কি বিজনেস রিস্ক বলতে পারি না আমরা? হ্যাঁ, সেটা বলা যাবে। ওই যে এর আগে আমাকে কে বললেন, দেখেন আপনি নিজে চিন্তা করেন যে একটা বিজনেস রান করার জন্য যেই কস্ট গুলো নেসেসারি কস্ট ইনকার্ড বাই এ ফার্ম ফর রানিং আ বিজনেস অপারেশন, দ্যাট ক্যানট বি কল্ড এজ রিস্ক, তাই না? একটা বিজনেস ফার্ম রান করার জন্য যে নেসেসারি এক্সপেন্স গুলো আপনাকে করতে হবে, অপারেশনের পিছনে যে খরচগুলো হয়, সেটা তো রিস্ক না, সেটা তো আপনার এক্সপেন্স, সেটা আপনার এক ধরনের কস্ট। রিস্ক কি? রিস্ক হচ্ছে যে এই রান করার জন্য এমন কিছু অ্যাডিশনাল কস্ট, হ্যাঁ, যে ইনকার করা হলো, যেটা আপনার ক্যালকুলেশনের বাইরে, আনএক্সপেক্টেড, সেটা হচ্ছে রিস্ক। এবং এই রিস্কটাকে দেখেন কি করা হচ্ছে, বলা হচ্ছে কিসের সাথে রিলেটেড। রিস্কটা আসলে রিলেটেড হচ্ছে উইথ দ্য ফিউচার নেট ক্যাশ ফ্লোস অফ দ্য ফার্ম। হ্যাঁ, আমি একটু সেন্টেন্সটা পড়ি, আপনারা দেখেন কি বলছে। বিজনেস রিস্ক ম্যানেজমেন্ট ইজ কনসার্নড উইথ পসিবল রিডাকশন ইন বিজনেস ভ্যালু ফ্রম এনি সোর্স। তাহলে বিজনেস ভ্যালুটা কমে গেল, তাহলে রিস্কটা কিসের থেকে হচ্ছে? সোর্সটা কি রিস্কের? যে আমার বিজনেস ফার্মের ভ্যালুটা রিডিউস হয়ে গেল। এখন কেন রিডিউস হচ্ছে, বা ফার্মের ভ্যালু বলতে আমরা কি বুঝি? ফার্মের ভ্যালু বলতে আমরা জানি যে ফার্মের ভ্যালু হচ্ছে কি, তার কমন স্টকের ভ্যালু, তাই তো? তাহলে এখন ফার্মের ভ্যালুটা আমরা কিভাবে মেজার করি? আমরা ওয়েলথ ম্যাক্সিমাইজেশন এ থেকে জানি যে ফার্মের ভ্যালু আসলে ওয়েলথ ম্যাক্সিমাইজেশনের সাথে রিলেটেড, এবং সেটা কিসের সাথে রিলেটেড? সেটা এক্সপ্রেস করা হয় থ্রু দ্য কমন স্টক প্রাইস অফ ফার্ম। এখন কমন স্টকের প্রাইস যদি কমে যায় তাহলে ফার্মের ভ্যালু কমে যাবে। তাহলে কমন স্টকের প্রাইসটা কি কারণে কমতে পারে? বলা হচ্ছে সেটা রিলেটেড হচ্ছে উইথ দি ফার্মস ফিউচার ক্যাশ ফ্লো। এখন ফিউচার ক্যাশ ফ্লো যদি কম হয়, ফিউচার ক্যাশ ফ্লো কি কারণে কম হতে পারে? কিছু ফান্ডামেন্টালস আছে। আমরা ফার্মের এই যে ইনভেস্টর এখন ইনভেস্ট করে, আপনার মার্কেটে দেখবেন প্রত্যেকদিন এখন শেয়ার প্রাইস বাড়তেছে, ইন্ডেক্স বাড়তেছে, হ্যাঁ? তাহলে এখন কি বলছে যে এই ফান্ডামেন্টাল যে জিনিসগুলো, সাইজ, টাইমিং এন্ড রিস্ক associated with the firm's future net cash flow. Net cash flow মানে আমার ক্যাশ আউটফ্লো এন্ড ক্যাশ ইনফ্লোর যে ডিফারেন্সটা, তাই তো? যদি আমার ক্যাশ ইনফ্লো বেশি হয়, আউটফ্লো কম হয়, সরি, ইনফ্লো বেশি হয়, আউটফ্লো কম হয়, তার মানে কি আমার ভ্যালুটা বেশি হবে, কারণ আমার পজিটিভ নেট ক্যাশ ফ্লো হচ্ছে। তাহলে ফার্মের ভ্যালু বেশি হবে, দ্যাট মিনস দ্য প্রাইস অফ কমন স্টক ইজ ইনক্রিজেস ইন দ্য মার্কেট। এই অবস্থায় কি হবে? ফার্মের বিজনেস রিস্কটা আসলে কম হবে। আর ভাইস ভার্সা, যদি পজিশন উল্টা থাকে, ফার্মের ভ্যালুয়েশনটা কম হয়, স্টক প্রাইস রিডিউস করে, কি কারণে রিডিউস করবে? বা নেট ক্যাশ ফ্লোটা যদি নেগেটিভ হয়, তার মানে যতখানি ক্যাশ ইনফ্লো হচ্ছে, ইফ আউটফ্লো ইজ মোর দেন ক্যাশ ইনফ্লো, তখন কি হবে? ফিউচার নেট ক্যাশ ফ্লো উইল বি নেগেটিভ। এবং সেক্ষেত্রে কি হবে? ইট ইন্ডিকেটস দ্য ভ্যালু অফ দি ফার্ম উইল ডিক্রিজ। এখন বলা হচ্ছে এই যে বিজনেস রিস্ক, এই রিস্কটা হচ্ছে 3 টাইপস: প্রাইস রিস্ক, ক্রেডিট রিস্ক এন্ড পিওর রিস্ক। এই জিনিসগুলো আমাদের জানা, তাও আমরা একটু দেখি এখানে কি অ্যাসপেক্ট এক্সপ্লেইন করেছে। ফার্স্ট ওয়ান ইজ প্রাইস রিস্ক। আপনারা যদি ডায়াগ্রামটা দেখেন, মেজর টাইপস অফ বিজনেস রিস্ক: প্রাইস রিস্ক, ক্রেডিট রিস্ক, পিওর রিস্ক। প্রাইস রিস্কটা আবার কিভাবে আসতেছে? ফ্রম টু এলিমেন্টস: আউটপুট প্রাইস রিস্ক, ইনপুট প্রাইস রিস্ক। কোন একটা প্রোডাক্টের আপনি যদি ম্যানুফ্যাকচারিং থেকে কনসিডার করেন, তাহলে এটা কি লাগে? There are some inputs for producing a particular product.
তাহলে এই ইনপুট গুলো পারচেজ করার পেছনে আপনার একটা কস্ট আছে, আবার আউটপুট হচ্ছে আপনার ফিনিশ গুডসটা, যেটা আপনি কি করছেন, ইউ আর সেলিং দ্য থিংস টু দি মার্কেট টু কাস্টমার্স। এখন প্রাইস রিস্ক বলছে যে যদি এমন হয়, প্রাইস রিস্কটা কি, রেফার্স টু আনসার্টেনিটি ওভার দি ম্যাগনিটিউড অফ ক্যাশ ফ্লো ডিউ টু পসিবল চেঞ্জেস ইন আউটপুট অ্যান্ড ইনপুট প্রাইস। আমার ইনপুট প্রাইস এবং আউটপুট প্রাইস গুলো যদি চেঞ্জ হয়ে যায় তখন প্রাইস রিস্কটা ইনকার করবে। ইনপুট প্রাইসটা চেঞ্জ হয়ে কি হতে পারে, আমার ফার্মের ইনপুট কি, ফার্মের ইনপুট হচ্ছে লেবার, ম্যাটেরিয়াল এন্ড আদার থিংস। আপনারা মাইক্রো ইকোনমিক্স এর মধ্যে পড়ে আসছেন ফ্যাক্টর অফ প্রোডাকশন। ফ্যাক্টর অফ প্রোডাকশন, দেয়ার আর 4 ফ্যাক্টরস অফ প্রোডাকশন। এখন কোন কোন ক্ষেত্রে 5 বলে, বলতে পারবেন সেগুলো কি? ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অর্গানাইজেশন। হ্যাঁ, আর এখন আরেকটা নতুন অ্যাড হয়েছে টেকনোলজি। তাহলে এগুলো হচ্ছে ফ্যাক্টরস অফ প্রোডাকশন। তাহলে এগুলো হলো আমার ইনপুট। যদি কোনো কারণে এদের প্রাইস ফ্ল্যাকচুয়েট করে, প্রাইস ইনক্রিজ করে, তাহলে কি হবে, ইনপুট প্রাইস বেড়ে গেল, দ্যাট ইনকার আ রিস্ক টু দ্য ফার্ম। আর আউটপুট প্রাইস, দ্যাট আ ফার্ম ক্যান ডিমান্ড ফর ইটস গুডস এন্ড সার্ভিসেস। তাহলে আপনি আপনার গুডসটা বা সার্ভিসটা বাইরে সেল করার জন্য যে প্রাইসটা ডিমান্ড করছেন, চার্জ করছেন, সেটার প্রাইসে যদি কোনো চেঞ্জ হয়, এখানে চেঞ্জ বলতে আসলে ইনক্রিজই বোঝাচ্ছে, তাই না? প্রাইস চেঞ্জ হলে রিস্ক হবে কখন, যদি আমার প্রাইসটা বেড়ে যায়, ইনক্রিজ হয় কাস্টমারদের কাছে, তাহলে সেটা হচ্ছে প্রাইস রিস্ক। তাহলে এই ইনপুট প্রাইস এবং আউটপুট প্রাইস মিলেই হলো প্রাইস রিস্ক। এই দুইটার সাথে রিলেটেড আরো তিনটা ভ্যারিয়েবল হচ্ছে কমোডিটি প্রাইস রিস্ক, এক্সচেঞ্জ প্রাইস রিস্ক এবং ইন্টারেস্ট রেট রিস্ক। কমোডিটি প্রাইস রিস্ক কি, যদি আমার কমোডিটি প্রাইসটা বাড়ে, আর কমোডিটি কি হতে পারে, কমোডিটি কিন্তু আমার কোনো ফার্মের জন্য ইনপুট, কোনো ফার্মের জন্য আউটপুট। যেমন ফর এক্সাম্পল কমোডিটি কি, কমোডিটি হচ্ছে এই যে অয়েল, হ্যাঁ, গ্যাস, কোল, এগুলো। এই যে দেখেন কোল, কপার, অয়েল, গ্যাস এন্ড ইলেকট্রিসিটি, এগুলো কি, এগুলো কিন্তু আমার প্রোডাকশনের একটা ইনপুট। আবার কোনো ফার্মের ক্ষেত্রে কিন্তু এগুলো আউটপুট, যারা ডিরেক্টলি ধরেন ওই যে মাইন থেকে কোল ইয়ে করে সেল করে, তাদের জন্য তার একটা ইনপুট না, তাদের জন্য সেটা হচ্ছে আউটপুট। তাহলে এখন বলা হচ্ছে কমোডিটি প্রাইসে যদি কোনো ধরনের চেঞ্জ হয়, তাহলে সেটাও কি হয়, রিস্ক ইনকার করে। সেকেন্ড জিনিসটা কি ছিল কমোডিটি পরে, ফরেন এক্সচেঞ্জ রিস্ক। এক্সচেঞ্জ রেট রিস্ক হলো যেগুলো ইন্টারন্যাশনাল বিজনেসের ক্ষেত্রে। ইন কেস অফ ইন্টারন্যাশনাল বিজনেস কি হচ্ছে, আপনি তো লোকাল কারেন্সি দিয়ে করতে পারবেন না, আপনাকে ফরেন কারেন্সি ইউজ করতে হবে। এখন যদি এমন হয় যে আমার লোকাল কারেন্সি ডিভ্যালু হলো, হ্যাঁ, ফরেন কারেন্সি মানে ডলারের প্রাইস বাড়লো, সেক্ষেত্রে কি হবে, যারা এক্সপোর্টার তারা লাভবান হবে, তার কারণ তারা তাদের প্রোডাক্ট এক্সপোর্ট করে কি পাচ্ছে, অনেক বেশি ফরেন কারেন্সি পাচ্ছে। কিন্তু যে ইম্পোর্টার, প্রাইস ডিভ্যালু হলে তার ক্ষেত্রে আবার কি হয়ে যাচ্ছে, লস হয়ে যাচ্ছে, কারণ সে যখন প্রোডাক্টের প্রাইসটা দিতে যাবে তখন তাকে আগের থেকে এখন বেশি দাম দিতে হবে, তার কারণ হচ্ছে ডলারের প্রাইস ভ্যালু এখন বেশি, তাহলে ক্ষেত্রে উল্টা হচ্ছে। আর লাস্ট ওয়ান হচ্ছে ইন্টারেস্ট রেট রিস্ক। তাহলে দেখেন প্রত্যেকটা রিস্কেরই কিন্তু দুইটা পার্টি, তাই না? ইন্টারেস্ট রেটের ক্ষেত্রে তাই, একটা হচ্ছে আপনি ফার্মের ক্ষেত্রে কনসিডার করেন, ফার্ম কি করে, তার প্রোডাক্টটা ক্যান সেল প্রোডাক্ট ইন ক্যাশ অর অন ক্রেডিট, এবং এই ক্রেডিট সেল থেকে তার কি হয়, অ্যাকাউন্টস রিসিভেবল ক্রিয়েট হয়। এখন যদি ক্রেডিটে সেল করে, তখন ইন্টারেস্ট রেট যদি বাড়ে তখন কি হবে, তখন যে যাদের কাছে সেল করলো সেই কাস্টমার দেখা যাবে যে তারা যে প্রাইসটা দিচ্ছে সেই প্রাইসে ফ্ল্যাকচুয়েট করছে, প্লাস হচ্ছে তাদের এই যে বলছে স্পিড অফ পেইং দ্য প্রাইস, যে তারা প্রাইসটা পে করতে কতদিন সময় নেবে, সেক্ষেত্রে একটা এফেক্ট হচ্ছে। তাহলে এই তিনটা গেল প্রাইস রিস্ক। নাম্বার 2 আসেন ক্রেডিট রিস্ক। ক্রেডিট রিস্কটা কি, ক্রেডিট রিস্কটা আরেকটা নাম হচ্ছে ডিফল্ট রিস্ক। এটা দুই ভাবে চিন্তা করা হয়েছে, দেখেন ফার্স্টে ডিফাইন করা হচ্ছে, the risk that is firm's customer and the parties to which it has lent money will delay or fail to make promised payments is known as credit risk. তাহলে ক্রেডিট রিস্ক মানে কি, ক্রেডিট রিস্ক মানে হচ্ছে ডিলে অর ফেলিয়ার টু মেক পেমেন্টস অন টাইম, যে আপনি যদি সময় মতো পেমেন্টটা করতে না পারেন তাহলে ইউ আর এ
ডিফল্টার। তাহলে ক্রেডিট রিস্ক হচ্ছে ফেলিওর টু মেক পেমেন্ট অন টাইম। এখন এটা কিরকম হতে পারে? একটা বলছে ফার্মের দিক থেকে যদি আপনি কনসিডার করেন, তাহলে আপনার অ্যাকাউন্টস রিসিভেবল যেগুলো ক্রিয়েট হলো, সেগুলো যখন দেওয়ার কথা তখন কি হলো, যে আপনার যারা কাস্টমার তারা অন টাইমে দিল না। তাহলে the exposed to credit risk is particularly large for financial institutions. তাহলে ফার্মের ক্ষেত্রে একটা ক্রেডিট রিস্ক, যে অ্যাকাউন্ট রিসিভেবল গুলো আপনি টাইমে পাচ্ছেন না। আর বেশিরভাগ ক্ষেত্রে ক্রেডিট রিস্কটা কাদের জন্য বেশি? যেগুলো হচ্ছে কমার্শিয়াল ব্যাংক, তাদের জন্য বেশি। কমার্শিয়াল ব্যাংক কি করে? কমার্শিয়াল ব্যাংক মানি কি করে? লেন্ড করে। Borrow and lending. হ্যাঁ, বরোইং। কমার্শিয়াল ব্যাংক বরোইংটা আমার বাদ দিয়ে কাস্টমার যারা এই যে ফার্মের ওনার যারা, তারা তাদের বিজনেস ফার্মের ফাইন্যান্সের জন্য ব্যাংক থেকে বড় করে, তাই তো? এইসব বড়োয়ারদের ফান্ড সাপ্লাই দেয় হচ্ছে কমার্শিয়াল ব্যাংক। এবং বড়োয়াররা যদি টাইমলি রিপে করতে না পারে, তাহলে কি হয়ে যাচ্ছে? সেটা ফার্মের জন্য একটা ডিফল্ট রিস্ক হয়ে যাচ্ছে। তাহলে দেখেন, ডিফল্ট রিস্ক, ক্রেডিট রিস্কটাও কিন্তু টু অ্যাসপেক্টে এক্সপ্লেন করা হয়েছে। একটা হচ্ছে ফার্মের দিক থেকে বলছে যে ফার্ম যে অ্যাকাউন্ট রিসিভেবল গুলো দিল, ক্রিয়েট করলো, এই অ্যাকাউন্ট রিসিভেবল গুলো যদি অন টাইমে না পাওয়া যায়, তাহলে সেটা ফার্মের জন্য ক্রেডিট রিস্ক। আবার ফার্ম নিজে ব্যাংকের কাছ থেকে বড় করলো তার ফাইন্যান্সিং এর জন্য, কিন্তু দেখা গেল সেই টাকাটা সে অন টাইমে দিতে পারছে না, তাহলে সেটা কি? ক্রেডিট রিস্ক। রিস্ক এক্সপোজার আসলে সবসময় টু ওয়ে। একটা হচ্ছে আপনি রিসিভার হিসেবে, আরেকটা হচ্ছে আপনি পেমেন্টটা ঠিক টাইমে করতে পারবেন কিনা। নাম্বার 3 হলো পিওর রিস্ক। পিওর রিস্কটা কি বলছে? The risk management function in modern to large company in কি লিখছে? মিডিয়াম টু লার্জ কর্পোরেশন। তাহলে মিডিয়াম টু লার্জ কর্পোরেশনের রিস্ক মিডিয়াম ফাংশনটা কি রকম? এরা কি করছে? যে এই রিস্ক গুলোর উপর তারা ট্র্যাডিশনালি ফোকাস করছে, তাকে বলা হচ্ছে পিওর রিস্ক। এটা কি রকম? এখানে সামারাইজ করে 4 ভাবে বলা হচ্ছে সোর্স অফ পিওর রিস্ক। আমরা দেখবো যে এই রিস্ক গুলোর কথাই আসলে আমরা ইন্স্যুরেন্সে আজ যে পড়ে আসছি। এটা কি? যেমন 1 নাম্বার বলছে the risk of reduction in value of business asset due to physical damage, theft and expropriation. আমার বিজনেস অ্যাসেটের কোন ধরনের রিডাকশন হলো, কি কারণে রিডাকশন হলো? অ্যাসেটটা ফিজিক্যালি ড্যামেজ হয়ে গেল, এটা থেফট হয়ে যেতে পারে, অথবা এক্সপ্রোপ্রিয়েশন মানে হচ্ছে যে গভর্নমেন্ট বা অন্য কোনো অথরিটি আমার অ্যাসেটটাকে সিজ করে নিল। আর কি হতে পারে? দ্য রিস্ক অফ লিগ্যাল লায়াবিলিটি ফর ড্যামেজ ফর হার্ম টু কাস্টমার, সাপ্লায়ার, শেয়ার হোল্ডার। যে আপনার প্রোডাক্ট থেকে আপনার স্টেক হোল্ডার যারা আছে, কাস্টমার, সাপ্লায়ার বা অন্য কোনো আদার থার্ড পার্টি, তাদের কোনো ধরনের ড্যামেজ হলে তারা কি করতে পারে? আপনার এগেইনস্টে কেস করতে পারে। এক্ষেত্রে আপনার একটা লিগ্যাল লায়াবিলিটি ইনকার করবে। নাম্বার 3 বলছে দ্য রিস্ক অ্যাসোসিয়েটেড উইথ পেইং বেনিফিট টু ইনজুর্ড ওয়ার্কার আন্ডার ওয়ার্কার্স কম্পেনসেশন ল। যেটা আমরা দেখলাম যে ওয়ার্কার কম্পেনসেশন লর আন্ডারে আমার যারা প্ল্যান্টে কাজ করতে গিয়ে যদি কোনো ওয়ার্কার ইনজুর্ড হয়, তাহলে তাকে আমাকে কম্পেনসেশন দিতে হবে। আর নাম্বার 4 বলছে দ্য ডেথ, ইলনেস, ডিসএবিলিটি, এইসব কারণে যদি আমার ওয়ার্কার বা তাদের ফ্যামিলি মেম্বারদের কোন ধরনের কম্পেনসেশন দিতে হয়, তাহলে সেটা হলো এই নাম্বার 4 নাম্বারে। তাহলে এগুলো কিন্তু আমরা পড়ে আসছি যে আমরা কি করি না। 1 নাম্বারের জন্য আমরা করি প্রপার্টি ইন্স্যুরেন্স, লায়াবিলিটি ইন্স্যুরেন্স, তারপরে এই যে ওয়ার্কার্স কম্পেনসেশন যেটা, তাহলে এখানে কিছু কিছু লাইফ ইন্স্যুরেন্স সেগুলো করা হয়। তাহলে এগুলো হচ্ছে কি নিয়ে ডিল করে? পিওর রিস্ক নিয়ে ডিল করে। এবং এই পিওর রিস্কের নেচারটা হচ্ছে অন্য ধরনের রিস্ক থেকে একটু ডিফারেন্ট। সেকেন্ড ক্যাটাগরি